সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষ এরা বিদ্রোহী হয়ে উঠেছে। কিছু কিছু সাংসদদের ব্যাপারে, জুন মালিয়া, আমরা রচনা ব্যানার্জি, কিছু কিছু সাংসদদের ব্যাপারে আমরা ভাবতেই পারিনি। তারা বলেছিল, একদিন আগে পর্যন্ত বলেছিল আমরা দিদির সাথে আছি। সায়নী ঘোষকে দেখা গেল যুব নেত্রীর পদে তাকে নতুন করে ভেঙে দেওয়া হলো কমিটি। কেন ভাঙা হলো? এই দলের বিরুদ্ধে সবাই কথা বলছে, সেখানে তড়িঘড়ি ভেঙে দিল মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি। সেখানে নতুন করে যোগ করা হলো মালা রায়, সব থেকে অবিশ্বাস্য, সেই মালা রায়ও বিদ্রোহীর তালিকায়। এই মুহূর্তে দাঁড়িয়ে সায়নী ঘোষ, মালা রায়, এদের ভবিষ্যৎ কি হবে বলুন তো 29-এ? বিজেপি কর্মীরা অলরেডি বলছেন এদেরকে বিজেপিতে নিলে তারা কিন্তু ক্ষমা করবেন না, এরকমই মন্তব্য বিভিন্ন শিবিরে শোনা যাচ্ছে। কিন্তু একটা বিষয়, এদের ভবিষ্যৎটা কি আমরা সেটা জানতে চাই, কি হবে ভবিষ্যৎটা, কি হবে? কারণ কেন বলুন তো, 29-এ কি এরাই টিকিট পাবে? সেগুলো আমাদের জানা দরকার। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, এই একাধিক মালা রায় শেষে জানলাম আমরা, তিনি বললেন আমি তো আগেই পদত্যাগ করে দিয়েছি। সায়নী ঘোষ, যাকে নতুন করে যুব সভানেত্রী করা হলো, মানে এই এত বেইমানি কি সহ্য হবে? দেখো, এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, কিন্তু এদের শারীরিকভাবে এরা বেঁচে গেলেন, আর্থিক দিক থেকে বেঁচে গেলেন, ডিম থেরাপি থেকে এরা বেঁচে গেলেন। ফলে খুব পরিষ্কার করে বলতে চাই, সায়নী ঘোষকে বিজেপি কখনোই টিকিট দিবে না, আর দিলেও জিততে পারবে না, কারণ বিজেপির লোকরাই ওকে ভোট দিবে না। একইভাবে কাকলি ঘোষ দস্তিদারেরও কোনো ভবিষ্যৎ নেই, যতই শুভেন্দু চেষ্টা করুক না কেন বাঁচাতে পারবে না, কারণ ওখানকার পার্থ মানুষের যে ভাবনা, বারাসতে আরএসএস এর লোক জিতবে, বিজেপির লোক জিতবে, তৃণমূল কংগ্রেস করার লোক কেন প্রার্থী হবে? কোনো চান্স নেই। শতাব্দীর তো কোনো চান্সই নেই। যে বলেছিল যে আপনারা বিনা পয়সায় আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদের পয়সা লাগছে না, আমি নায়িকা, আপনাদের ভাগ্য কত ভালো যে আপনারা বিনা পয়সায় দেখতে পাচ্ছেন, আপনারা আমাকে বিনা পয়সায় দেখতে পাচ্ছেন, আমায় ভোট দিন। ফলে তার ক্লাসটা তিনি সেই দিনই দেখিয়ে দিয়েছিলেন। বিজেপির যে সমস্ত কর্মী, হাজার হাজার কর্মী মারা গেছে, মানে বোলপুর আসনে, বীরভূমে, সেখানে তুমি কি মনে করো বিজেপির কর্মী সমর্থকরা এই শতাব্দী রায়ের জন্য খাটবে? এটা হয় নাকি? আরে বাবা, বিজেপির তো একটা আদর্শগত জায়গা আছে। আজকে এটা ফ্যাক্ট যে নরেন্দ্র মোদী, অমিত শাহর নির্দেশে শুভেন্দু অধিকারীর এই কাজটা করতে হয়েছে, যে তাদেরকে পার্লামেন্টারি কমিটি ভেঙে একটা আলাদা গোষ্ঠী তারা করেছে, বৃহত্তম স্বার্থে। স্বার্থটা পরিষ্কার। নিতিন নবীন থেকে শুরু করে আমার মনে হয় বিজেপির সর্বোচ্চ পর্যায়ের নেতারাও কার্যত স্বীকার করে নিয়েছে যে সংসদে তাদের আসন বাড়ানো, তাদের সমর্থন বাড়ানো, সেটাই একমাত্র লক্ষ্য। এবং সেই লক্ষ্যের দিকে তাকিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভেঙেছে, এবং তৃণমূল কংগ্রেসের সাথে মানে এতটাই তারা সচেতনভাবে ভেঙেছে যে কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে বৈঠক তারা করেছেন, তারপর সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, এবং তারপরে জুন মালিয়া কোনো ভবিষ্যৎই নেই। মেদিনীপুর বিজেপির পুরনো জায়গা, তোমরা সাংবাদিকতা করতে তখন আসনি। রাহুল সিনহা মেদিনীপুরে দাঁড়িয়েছিল, মেদিনীপুরে আরএসএস এর পুরনো লোকজন আছে, কোনো ভবিষ্যৎই নেই, কোনো রাজনৈতিক ভবিষ্যৎ শুভেন্দু মানে সুদীপ নাই। নয়নার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। এদের যেটা, এটা কোনো শূন্য। মালা রায়ের কোনো ভবিষ্যৎ নেই, রাজনৈতিক ভবিষ্যৎ নেই, কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আমি তোমায় বলছি, রচনা তো একেবারেই নেই, একেবারেই নেই। কিন্তু তাহলে তুমি বলবে যে যাদের দেবের থাকলেও থাকতে পারে। দেবের ব্যাপারে আমি দেখেছি যে বিজেপির একটা বড় অংশের লোকের মধ্যে একটা স্নেহ প্রবণতা আছে, সহানুভূতি আছে। দেবকে নিয়েই আমি একমাত্র মানে কোনো বলতে পারবো না যে এর ভবিষ্যৎ নেই। তার কারণ হলো যে দেবের প্রতি শুভেন্দু অধিকারীও যেমন সফট, তেমনি ভাবে বিজেপির কোর গ্রুপের যারা আছেন তাদের মধ্যে একটা সফটনেস আছে। কারণ অনেকেই জানে যে দেবকে কার্যত চাপ দিয়ে অন্যায়ভাবে রাজনীতিতে নিয়ে যাওয়া হচ্ছিল, যখন ও পশ্চিমবাংলার অল্প বয়সী ছেলে মেয়েদের হার্ট থপ ছিল, যখন ওর একের পর এক সিনেমা সারা বাংলায় মানে জাগরণ তৈরি করে দিয়েছিল। এবং আমি তোমায় বলছি, দেব কিন্তু একদম মানে এক চূড়ান্ত সাফল্যের জায়গায়। শ্রীকান্ত মেহতার তখন মানে মমতার কাছের লোক, প্রডিউসার হিসাবে
তিনি কার্যত এক ধরনের তার মাধ্যমে চাপ তৈরি করে এবং ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে তৃণমূলের সাথে থাকতে হবে এরকম পরিস্থিতি তৈরি করে দেবকে নেওয়া হয়েছিল। ওই একই বছর 2014 সালে প্রসেনজিতের উপরও চাপ ছিল। আমি তোমার চ্যানেলে আমি প্রথম বলছি, দর্শকরা জানবেন আপনার, দেবকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চাপ দিয়ে শ্রীকান্ত মেহতার মাধ্যমে নিয়ে গেছিল, একই রকম চাপ প্রসূন চ্যাটার্জির হাতে ছিল, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপরে ছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু সেই চাপটাকে অস্বীকার করে ইন্ডাস্ট্রিতে টিকে গেছিলেন। তারপরে বেশ ভালো ভালো কয়েকটা বেশ সিনেমা উনি দিয়েছেন, মানে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন। ফলে প্রসেনজিৎ যে চাপটা মানে উড়িয়ে দিতে পেরেছিলেন সেদিন 2014 সালের লোকসভা নির্বাচনে, সেই চাপটা কিন্তু অল্প বয়সী দেবকে মাথায় পেতে নিতে হয়েছিল, উড়িয়ে দিতে পারেননি। ফলে দেবের ব্যাপারে একমাত্র আমি তোমায় ইতিবাচক বলতে পারি। আর বাদ বাকিরা কেন তাহলে আলাদা। আরো কিছু নাম জিজ্ঞাসা করে নি, খলিলুর রহমান, তাহের আলী, তাদের ভবিষ্যৎ? না, খলিলুল থেকে শুরু করে তাহের আলী, এদের কোনো আপাতত ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না একদম। তবে এরা যদি রাষ্ট্রবাদী মুসলমান হয়ে আসে, অর্থাৎ বিজেপির দীক্ষায় দীক্ষিত হয়, তাহলে এদের একটা ভবিষ্যৎ আছে। কারণ মুসলিম সমাজ এই মানে মুর্শিদাবাদে, এই মুর্শিদাবাদে মুসলিম সমাজটাকে যদি বিজেপি পায়, সারা ভারতবর্ষের মডেল হবে। যে দেখো উত্তরপ্রদেশে মুসলমানরা আসেনি, এই দেখো কেরালার মুসলমানরা আসেনি, কিন্তু বাংলার মুসলমানরা সরকার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তারা রাষ্ট্রবাদী হয়ে গেছে, তারা বিজেপির। এটা কেন খলিলুর রহমান, তাহের আলীকে দিয়ে করতে হবে? বিজেপিতে একাধিক মুসলিম মুখ আছে, তারা কেন হবে? মানে বড় বড় পাওয়ার তাদের আছে, অতীতের পাওয়ারফুল তারা নেতা, তাহের আলী, খলিলুর রহমান, এরা খুব বড় বড় নেতা। ফলে খলিলুল বা তাহের আলী মতন বা আরো যারা আছে তৃণমূলে, তারা যদি গৈরিক শিবিরে নাম লেখায়, তারা যদি ভারত মাতা স্লোগান দেয়, তারা যদি দেশ মাতৃকা কে সম্মান করে, যেটা রাষ্ট্রীয়বাদী মুসলমানদের একটা মূল বক্তব্য, যায় তারা যদি আরএসএস, মনে রাখবে আরএসএস এ হিন্দু মুসলমানের ব্যাপার নেই, তারা যদি আরএসএস এর দীক্ষায় দীক্ষিত হয়, তা আমার মনে হয় না যে মানে বিজেপি তাদেরকে অস্বীকার করবে, রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে প্রজেক্ট করবে এবং রাজনৈতিক পদও তাদেরকে দিতে পারে। ফলে তাদের ভবিষ্যৎটা আমি বলছি আবারও, যে ইমিডিয়েটলি আমি কনক্লুশন টানতে চাইছি না, কিন্তু খলিলুল বা তাহেরদের মতন নেতাদের, তৃণমূলী নেতারা যারা এখন বিজেপিকে সমর্থন করবেন, আগামী দিনে তারা কিন্তু প্রাইজ পুরস্কার পেতেও পারে। স্যার, আর একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে 29-এ এদের ভবিষ্যৎ কি? 29-এ কি এরা বিজেপি থেকে টিকিট পাবে না কি করবে? দেখো, তোমাকে তো আমি খুব পরিষ্কার করে বললাম যে দেবের ভবিষ্যৎ থাকতে পারে। মুসলমান বিধায়ক এবং এমএলএ এবং এমপি, তারা রাষ্ট্রবাদী হয়ে উঠলে তাদেরকে সামনে রেখে বিজেপি এক ধরনের রাজনীতি করবে। ফলে তাদের মুখগুলোকে ব্যবহার করে বিজেপি কিছু কিছু পদ দিতে পারে, মানে এমপি পদই দিবে বা এমএলএ পদই দিবে তার বলছি না, তাদেরকে ব্যবহার করবে, সারা ভারতবর্ষে ব্যবহার করবে। যে দেখো, এরা এক সময় অ্যান্টি ভারতীয় ছিল বা অ্যান্টি তৃণমূল মানে বিজেপি ছিল, এখন বিজেপি হয়ে গেছে, এই ভাবনাটাকে আনতে পারে। কিন্তু এই যে কাকলি ঘোষ দস্তিদার, এর কোনো ভবিষ্যৎ নেই। জুনমালিয়া, এর কোনো ভবিষ্যৎ নেই। সায়নী ঘোষ, এর কোনো ভবিষ্যৎ নেই। এর তো শিবলিঙ্গর প্রশ্নটা তুমি এখনো জানো? এখনো বিজেপির কর্মীরা কি করে ভুলবে সেই সমস্ত, যে তাদের কে আঘাত করেছিল, তাদের ভাবাবেগে আঘাত করেছিল কে? বিজেপি কেন, পুরো হিন্দু সমাজ স্যার। হিন্দু সমাজকে আঘাত করেছিল যে সায়নী ঘোষ, সেই সায়নী ঘোষকে মানুষ মেনে নিবে? এটা হয় নাকি? বিজেপি এখন সংসদে সংখ্যা বাড়াতে চাইছে। তুমি জানো যে একের পর এক বিল, তার মধ্যে দর্শক, ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভোট, মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ হওয়ার ব্যাপার আছে, ডিলিমিটেশনের বিল পাশ হওয়ার বাকি আছে, আর হলো ইউনিভার্সাল সিভিল কোড, ইউসি। ইউসি মানে হলো সবার জন্য এক সামাজিক আইন, এই বিষয়টা পাশ হওয়ার বাকি আছে। ফলে এই আইন, এইগুলো পাশ হতে গেলে অবশ্যই তৃণমূল কংগ্রেসকে যে ভাঙা হলো এবং তারা পার্লামেন্টে অর্থাৎ লোকসভাতে আলাদা গোষ্ঠী হিসাবে বিজেপিকে সমর্থন করবে, এনডিএ কে সমর্থন করবে, তারা জানিয়ে দিয়েছে। এবং বিজেপিও লুকোচুরি করেনি, একেবারে সরাসরি
বিজেপি নেতাদের বাড়িতে বসে এই আলোচনাগুলো হয়েছে, তারা কিভাবে গোষ্ঠী হবে, কিভাবে সমর্থন করবে, তারা খুল্লাম খুল্লা বলেছে। আমাদের দুটো দেখার, এই গোষ্ঠী কি শেষ পর্যন্ত মন্ত্রিসভায় স্থান পাবে, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদারের মতন সাংসদরা যারা তৃণমূল থেকে গিয়ে আলাদা গোষ্ঠী তৈরি করে বিজেপিকে সমর্থন করছেন, তারা কি সত্যি মন্ত্রিসভায় স্থান পাবে, এটা আমাদের একটা দেখার। আর রোজিনা ওর বঙ্গ টিভির জন্য যে মন্তব্য জানতে চাইছে, আমার বিশ্লেষণ হলো যে এদের মধ্যে রাষ্ট্রবাদী মুসলমান যারা আছেন বা হবেন, মানে যে সমস্ত এমএলএ বা এমপি রাষ্ট্রবাদী হয়ে উঠবেন, তাদের কিছু কারো কারো ভবিষ্যৎ অবশ্যই আছে। দেবের ভবিষ্যৎ আছে, কিন্তু জুন মালিয়ার কোনো ভবিষ্যৎ নেই। কাকলি ঘোষ দস্তিদারের কোনো ভবিষ্যৎ হতে পারে না, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো ভবিষ্যৎ হতে পারে না, একইভাবে সায়নী ঘোষের কোনো ভবিষ্যৎ হতে পারে না। এবং একের পর এক আমি বলছি যে যে এমপিরা যাচ্ছেন, এদের কোনো ভবিষ্যৎ নেই। তবে রাজ্যসভায় কিন্তু ব্যাপারটা আলাদা। রাজ্যসভায় রিজাইনই করছে একটা শর্তে, যে এদের মধ্যে কোনো না কোনো পদ দেওয়া হবে, কাউকে রাজ্যসভাতেই আবার ফেরত পাঠানো হবে। যেমন সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, ডেফিনেটলি উনি হয়তো রাজ্যপাল হয়ে যাবেন বা আবার রাজ্যসভায় যাবেন। প্রকাশ, ও ও গতকাল রিজাইন করেছে। প্রকাশ উত্তরবঙ্গের লোক, মানে আলিপুরের লোক, আদিবাসী। প্রকাশ আবার সাংসদ হবেন বা অন্য কোনো পদ পাবেন। ফলে যারা রাজ্যসভার থেকে পদত্যাগ করছেন, বা সুস্মিতা দেব রাজ্যসভার তৃণমূলের সাংসদ ছিলেন, তিনি পদত্যাগ করলেন, তিনি কিন্তু সরাসরি ইয়েতে হেমন্ত বিশ্ব শর্মার সাথে দেখা করেছেন, ডেফিনেটলি কোনো প্রতিশ্রুতি পেয়েছেন, কোনো এখন রাজ্যসভায় ফেরত পাবেন, নাকি তাদেরকে অন্য কোনো পলিটিক্যাল পোস্ট দেওয়া হবে। কোয়েল মল্লিক পদত্যাগ এখনো করেননি, এখন দেখার পদত্যাগ তিনি করেন কিনা। পদত্যাগ করলে নিশ্চয়ই, কিন্তু আমার যতটুকু অ্যাসেসমেন্ট, যে কোয়েল একেবারে মানে ওর হয়তো হাজবেন্ডের প্রোডাকশন হাউস আছে, প্রোডাকশন হাউস বা প্রডিউসার হিসাবে বিরাট ব্যবসা। নিষ্পাল সিং, এই নিষ্পাল সিং এর বিজনেস সারতেই হয়তো তৃণমূল কংগ্রেসে যেতেও পারে আমি বলছি, তোমার চ্যানেলেও আমি বলেছিলাম, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়িতে গেছিলেন, সেদিনই বলেছিলাম যে একদম দেনা পাওনা কিন্তু হয়ে গেল, রঞ্জিত মল্লিক অথবা কোয়েল মল্লিক কিন্তু তাদের মধ্যে কেউ হয়তো সাংসদ হচ্ছেন, এবং সেটা মিলে গেছিল। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোয়েল মল্লিক যদি চাপ না খান, কারণ ওর পুরনো কোনো ইতিহাস নেই, কেন এরা যাচ্ছে তুমি জানো? একেবারে পরিষ্কার চাচা আপন বাপচা। এই যে সায়নীর থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে যারাই এখন বিজেপি যেতে যাচ্ছেন, আইদার কেউ যারা অন্যায় অবিচার অত্যাচার করেছেন, সেই অন্যায় অবিচার অত্যাচারে এখন যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, জেল থেকে বাঁচা। আর দ্বিতীয় যেটা, সেটা হলো খুব পরিষ্কার যে এদের বিরুদ্ধে যে তদন্তগুলো, এদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধেই তদন্ত আছে, ইডি তদন্ত থেকে শুরু করে নানা ধরনের তদন্ত আছে, এই তদন্ত থেকে বাঁচা। আবার একই সাথে বিপুল সম্পত্তি করেছে এরা, এদের অধিকাংশই, আমি নাম ধরে বলতে চাই না, এরা বিপুল সম্পত্তি করেছে। সম্পত্তি থেকে নিজেদেরকে বাঁচার জন্য এরা হঠাৎ করে অ্যান্টি তৃণমূল হয়েছে, হঠাৎ করে বিজেপির প্রতি এদের প্রীতি জাগৃত হয়েছে। না, আমি শুধু ভাবি সেই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের, যে বিজেপি কর্মী সমর্থকরা বছরের পর বছর লড়াই করেছিল একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার জন্য, যারা কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে লড়াই করেছে বারাসাতে, যারা সায়নী ঘোষের বিরুদ্ধে লড়াই করেছে, যারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা কি পেলেন? সত্যি কি কিছু পেলেন? এবং দেখো এটা তাদেরকে আবার এই সায়নী ঘোষদের পায়ে তেল মাখাতে হবে, তাদেরকে বলতে হবে দিদি দিদি দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখুন, কাকলি ঘোষ দস্তিদার দেখুন, মানে তাদেরকেই জি হুজুরি করতে হবে। শুধু তাই নয়, দেখো কেন স্যার, এরা শুধু উচ্চ আসনে আছে আর তারা কর্মী হয়ে রয়েছে। ধরো আমি তোমাকে বলছি, ঋতব্রত নেতৃত্বে একটা আলাদা পরিষদীয় গোষ্ঠী হলো, পরিষদীয় গোষ্ঠী, এখন 60 জন, তার নাকি 62 জন মেম্বার। তুমি আমায় বলো, এই 62 জনের বিরুদ্ধে একটা তদন্ত তুমি শুনতে পাচ্ছ? সেইভাবে তো এক সুজয় ঘোষ নাকি একজন তার হয়েছে, কিন্তু কলকাতার বুকে বিজেপি নিজে অভিযোগ করেছে
একের পর এক তোমার গিয়ে বিধায়কের বিরুদ্ধে। স্যার একটা কথা বলবো, তার মানে কাউন্সিলর যারা নেতা, ছোটখাটো নেতা, প্রধান, তারা ছোট না, আমি বলছি তারা ছোট দুর্নীতি করেছে বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর যারা বড় বড় 500 কোটি 1000 কোটির দুর্নীতি করেছে তাদেরকে ব্যবস্থা হবে না, তাদেরকে আরামসে জামাই আদর খাওয়ানো হবে, তাদেরকে সিদ্ধ ডিম খাওয়ানো হবে, চা খাওয়ানো হবে। আর যারা ছোট দুর্নীতি করেছে তাদেরকে কাঁচা ডিম খাওয়ানো। সেটাই আমি ভাবছি যে ওই কাঁচা ডিম যেটা বললে, এখন বিজেপি মহল তো বটেই, সাধারণ মানুষ বলছে যে থেরাপি, ডিম থেরাপি। আজকে তুমি আমায় বলো, যদি বড় বড় যারা বড় বড় দুর্নীতির সাথে যুক্ত, তারা এমএলএ এমপি, তারা দিল্লিতে গিয়ে বিজেপিকে সমর্থন করবে যেন বেঁচে যাবে, রাজ্যে আলাদা গোষ্ঠী তৈরি করে বেঁচে যাবে, তাহলে তো শেষ পর্যন্ত এই প্রশ্নটা আসবে যে আইন মোতাবেক যার ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, যে তৃণমূলের ফাঁসি হওয়ার কথা ছিল, তাকে শেষ পর্যন্ত বিজেপি মার্ডার করে দিল। তফাৎটা এইখানেই। যারা ফাঁসি, ফাঁসি হলে আইনগত ভাবে ফাঁসি হতো, আইনের শাসন প্রতিষ্ঠা পেত, সবার জন্য আইন সমান এবং আইনের বিচার করে সর্বোচ্চ শাস্তি হতো। তুমি ছোট কয়েকজন নেতাকে ধরে, কাউন্সিলর ধরে শুধুমাত্র ডিম থেরাপি করছো, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আইনের শাসনটাকে মার্ডার করে দিলে তুমি। অর্থাৎ আইনের শাসনের মাধ্যমে যার ফাঁসি হতো, তাকে যদি তুমি মার্ডার করো, তার মানে হলো যে তুমি কিন্তু নিজে অপরাধী হয়ে গেলে। ফলে শেষ পর্যন্ত যদি বৃহৎ যারা অপরাধী ছিল, তারা সাংসদ হতে পারেন, তারা নেতা হতে পারেন, তারা এমএলএ হতে পারেন, তাদের বিরুদ্ধে যদি কোনো আইনি ব্যবস্থা না হয়, তাহলে কিন্তু দিনের শেষে আমি তোমায় বলবো আইনের শাসন প্রতিষ্ঠানটা কিন্তু অধরাই থেকে যাবে। মানে এই জায়গা থেকেই কিন্তু সমালোচনা বিজেপি আসছে। যেমন অত্যন্ত ভালো কাজ শুভেন্দু অধিকারী করছেন, আমরা প্রশংসা করছি উদার কণ্ঠে, কিন্তু আবার এটাও আমরা বারবার বলছি যে নরেন্দ্র মোদী অমিত শাহর স্বার্থ রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকেও কিন্তু অনেকটা আত্মত্যাগ করতে হচ্ছে। না চাইতেও সেটা সেটা তা হয়তো শুভেন্দু অধিকারী, আমার তো বিশ্বাস হয় না যে শুভেন্দু অধিকারী চায়। একটা প্রজেক্ট শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে যে ভাই, দিল্লিতে আমাদের একের পর এক বিল পাশ করবার জন্য তৃণমূলটা ভেঙে যদি একটা আলাদা গোষ্ঠী করে দিতে পারি, তাহলে সংখ্যাটা আমাদের পক্ষে থাকবে, আমাদের কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব নিশ্চিত হবে। খুব ভালো কথা, কিন্তু এই কাজটা কি সত্যি শুভেন্দু করতে চেয়েছে? মানে মনে প্রাণে করতে চেয়েছে? যদি মনে প্রাণে করতে চায়, তাহলে বলবো যে রাজনীতি চর্চাকারী হিসাবে আমি ধরতেই পারিনি। কিন্তু আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, এতটাও চাইনি যে যাদের বিরুদ্ধে লড়াই করলো শুভেন্দু, তাদেরকেই আবার একটা গোষ্ঠী হিসাবে মর্যাদা দিয়ে এনডিএ সমর্থক করে তোলা, এটা আমার মনে হয় না সে চায়নি। আর দিনের শেষে আবারও তোমায় বলবো, বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন তুলছেন যে দাদা শুরুতে যেভাবে মানে শপথ নেওয়ার প্রথম কয়েকদিন যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম দল এবং তৃণমূলের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, আজকে কিন্তু ক্রমশ দূরত্বটা মুছে যাচ্ছে। এমএলএরাও মানে বিজেপির এমএলএরাও লোকাল লেভেলে তৃণমূলের কাউন্সিলরদের সাথে সমঝোতা করে নিচ্ছে। এই যে সমঝোতাটা, এইটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা মেনে নিতে পারছেন না। বারবার আমাদের কাছে এটা বলছে, তোমার চ্যানেলের মাধ্যমে বিজেপির নেতৃত্বের কানে শুধু আমি তুলে দিলাম।